প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি আজ অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একমাত্রিক কার্যক্রম, এই একমাত্রিক কার্যক্রমের একটি অঙ্ক সমাধান করে দেখাবো, অবশ্য সিমপ্লেক্স পদ্ধতিতে। তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি একমাত্রিক কার্যক্রমের অঙ্ক রয়েছে। একমাত্রিক কার্যক্রম কেন? এখানে বাধা সত্যসমূহ অসমতার ভিত্তিতে রয়েছে এবং একমাত্রিক কার্যক্রমের যে তিনটি অংশ, উদ্দেশ্যমূলক অপেক্ষক, বাধা সত্য এবং অঋণাত্মক শর্ত, এই তিনটি শর্ত দেয়া আছে, অর্থাৎ এটি একটি একমাত্রিক কার্যক্রমের অঙ্ক। তো একমাত্রিক কার্যক্রমের এই অঙ্কটি উদ্দেশ্যমূলক অপেক্ষকে লেখা নেই, এটি সর্বোচ্চকরণ নাকি সর্বনিম্নকরণ করতে হবে। তো আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে বাধা সত্যসমূহের এই অসমতার চিহ্ন দেখেই বলতে পারবো এখানে উদ্দেশ্যমূলক অপেক্ষক সর্বোচ্চকরণ করতে হবে নাকি সর্বনিম্নকরণ করতে হবে। যখনই বাধা সত্যসমূহ লেস দ্যান দেওয়া থাকবে তখন উদ্দেশ্যমূলক অপেক্ষক অবশ্যই সর্বোচ্চকরণ করতে হবে। যদি উদ্দেশ্যমূলক অপেক্ষকে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো কিছু লেখা না থাকে, তবুও এখানে বাধা সত্যসমূহের লেস দ্যান চিহ্ন থাকার কারণেই আমাকে এটার অঙ্ক করতে হবে সর্বোচ্চকরণের। তো তাহলে আমি এই অঙ্কের সমাধানে চলে যাই। তো সমাধান আমি কিভাবে শুরু করব? দেখো, লিখব সমাধান। সমাধান লিখে প্রথম যে কাজটি আমাকে করতে হবে, এই একমাত্রিক কার্যক্রমের যে সমস্যাটা রয়েছে অঙ্কটা, এই অঙ্কটার যে বাধা সত্য রয়েছে, এই বাধা সত্যসমূহ প্রথমে আমাকে সমতায় আনতে হবে। তাহলে লিখতে হবে যে একমাত্রিক কার্যক্রমের উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চকরণের জন্য বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করি। তাহলে বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করি, এই বিষয়টা তোমাকে প্রথমে লিখে নিতে হবে। তুমি সংক্ষেপে এভাবে লিখতে পারো যে বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করার জন্য আমি ডামি চলক, বা এখানে ডামি চলক বলতে যেটা ব্যবহার করা হবে সেটা হলো যে একটি ঘাটতি চলক যোগ করে নিতে হবে, কারণ লেস দ্যান থাকলেই ঘাটতি চলক যোগ করে নিতে হয়। তাহলে তুমি কি করবে? বাধা সত্যসমূহ সমতায় আনার জন্য ঘাটতি চলক যোগ করে সমতায় আনবে। তাহলে ঘাটতি চলক যোগ করে আমরা সমতায় আনি। তাহলে 4x1 + 2x2, এখানে আমি একটি ঘাটতি চলক যোগ করে নিই। তাহলে s1 যোগ করলাম, যোগ করে সমতায় আনলাম। দ্বিতীয় যে অপেক্ষকটি রয়েছে x1 + x2, তাহলে প্লাস s2, একটি ঘাটতি চলক যোগ করলাম, যোগ করে সমতায় আনলাম 2। তাহলে আমার কি হলো? বাধা সত্যসমূহ প্রথমে আমি সমতায় আনবো। তো প্রথম কাজ হলো বাধা সত্যসমূহ সমতায় আনবো এবং ঘাটতি চলক যোগ করে, লেস দ্যান থাকার কারণে ঘাটতি চলক যোগ করব, আর গ্রেটার দ্যান থাকলে আমি একটি উদ্বৃত্ত চলক বিয়োগ করব। তাহলে এখানে আমি কি করলাম? ঘাটতি চলক যোগ করে প্রথম কাজ আমার বাধা সত্যসমূহ সমতায় আনা। এই জন্য তুমি এখানে হেডলাইন করতে পারো, উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চকরণের জন্য বাধা সত্যসমূহ সমতায় আনি ঘাটতি চলক যোগ করে। ওকে, এরপরে তুমি কি করবে? এই বাধা সত্যসমূহ সমতায় আনার পর এই সমতাধর্মী বাধা সত্যসমূহের এই ডামি চলক বাম পাশে রেখে অন্যান্য সকল চলক বা চয়েস ভেরিয়েবল সব কিছু চলে যাবে ডান পাশে। তাহলে এর পরের কাজ হলো যে তুমি কি করবে? এইটাকে বাম পাশে রেখে দিবে। যেমন s1 = 5, আর এগুলোকে ডান পাশে নিয়ে যাবে। 4x1 = 2 - x1 - x2। তাহলে প্রথম কি করলাম? বাধা সত্যসমূহ সমতায় আনলাম ডামি চলকের মাধ্যমে। পরবর্তীতে আমি দ্বিতীয় নম্বরে যে কাজটি করলাম সেটা হলো যে আমি এই যে বাধা সত্যসমূহ সমতায় রূপান্তর করলাম, এই সমতাধর্মী বাধা সত্যসমূহের ডামি চলককে আমি বাম পাশে রেখে অন্যান্য সকল মান আমি ডান পাশে নিয়ে গেলাম। এটা আমার দ্বিতীয় কাজ। তৃতীয় নম্বরে যে কাজটি আমি করব সেটা হলো বাধা শর্তের স্থির মান বরাবর উদ্দেশ্যমূলক অপেক্ষকে 0 যোগ করে পাই। অর্থাৎ আমি যে উদ্দেশ্যমূলক অপেক্ষকে একটি 0 যোগ করব। কেন?
এই যে বাধা সত্ত্বের যে স্থির মান পেয়েছি, এই বাধা সত্ত্বের স্থির মান বরাবর উদ্দেশ্যমূলক অপেক্ষককে একটি শূন্য যোগ করে আমি সাজিয়ে নিলাম। এটা কেন করলাম? ম্যাট্রিক্স আকারে সাজানোর জন্য। তাহলে তৃতীয় নাম্বারে যে কাজটি আমি করব সেটা হলো বাধা সত্ত্বের স্থির মান বরাবর উদ্দেশ্যমূলক অপেক্ষককে শূন্য যোগ করে আমি সাজিয়ে নিব। চতুর্থ ধাপে যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে যে সমীকরণগুলো আমি সাজিয়ে পেলাম, এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে, এই সমীকরণের মান নিয়ে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে। এই সমস্যাটিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব। তা ম্যাট্রিক্স আকারে কিভাবে সাজিয়ে নিব একটু খেয়াল করো। যে আমি একটি ম্যাট্রিক্সের মতো করে বানিয়ে নিব। যে এখানে আমার ঘর আছে কতগুলো? একটা, দুইটা, তিনটা। তাহলে একটা, তিনটার মধ্যে আমি এইটাকে স্থির মান, এই জন্য এইটার বরাবর আমি আই দিয়ে নিলাম। এখানে কি আছে? x1 এর মান, এই কলামে আছে x1 এর মান, এটা দিলাম x1। আচ্ছা, এটা কি আছে? x2 এর মান, এই জন্য এই কলামে দিলাম x2 এর মান। প্রথমে আমার যে মানটা রয়েছে সেটা হচ্ছে পাই, এই জন্য আমি এটা দিলাম পাই। দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হলো s1। আচ্ছা, s1। তৃতীয় যেটা আছে s2। তাহলে আমি সাজিয়ে নিলাম যে এখানে স্থির মান, এই স্থির মান বরাবর আমি দিয়ে নিলাম আই। এটা x1 এর মান বসবে এই ঘরগুলোতে, এই জন্য x1। এটা x2 এর মান বসবে x2। তো এই সারিতে হচ্ছে পায়ের মান, দ্বিতীয় সারিতে আছে s1 এর মান, আর তৃতীয় যে সারিতে s2 এর মান। এখন আমরা মান বসিয়ে দিই। এখানে কি আছে? 0 আছে, এরপরে আছে 3, এখানে আছে 6, এখানে আছে 5, এখানে -4, এখানে আছে -2, এরপরে রয়েছে 2, এখানে কোনো মান নেই, এই জন্য কি হবে? -1। তাহলে এখানে হবে -1, এখানেও হবে -1। তাহলে আমরা দেখো এই বিষয়গুলোকে সাজিয়ে নিলাম। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কি না একটু ভালো করে খেয়াল করে নাও। 5, -4, -2, 2, -1, -1। তাহলে আমরা এবার ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তো ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পেয়ে এরপরে আমাকে কি করতে হবে? পিভট কার্যক্রম চালাতে হবে। আমি এই বক্স ম্যাট্রিক্সেই, আমি যে বক্স ম্যাট্রিক্স পেলাম এটা 1 নাম্বার বক্স ম্যাট্রিক্স। তো 1 নাম্বার বক্স ম্যাট্রিক্স তুমি এখানে লিখে নিতে পারো যে 1 নাম্বার বক্স ম্যাট্রিক্স। তো 1 নাম্বার বক্স ম্যাট্রিক্সে এটা পাই এবং কি করে পিভট কার্যক্রম চালাই, এবং প্রথম বক্স ম্যাট্রিক্সে আমি পিভট কার্যক্রম চালাবো। একমাত্রিক কার্যক্রমের সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করতে হলে তোমাকে এইভাবে বক্স ম্যাট্রিক্সে সাজিয়ে নিয়ে পিভট কার্যক্রম চালাতে হবে। এখন পিভট কার্যক্রম কি এটাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এখন শেখাবো। একটু মনোযোগ বাড়িয়ে দাও, কারণ বিষয়টা একটু জটিল আছে। পিভট কার্যক্রম কিভাবে চালাতে হয়? পিভট কার্যক্রমের নিয়ম একটু খেয়াল করো। প্রথম সারির প্রথম মান ব্যতীত অন্যান্য যে উপাদান থাকে এই উপাদানগুলোর সর্বোচ্চ মান যেটা, ওই মানের কলামকেই বলা হয় পিভট কলাম। আবার খেয়াল করো, প্রথম সারি এটা হলো প্রথম সারি। এই প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত অন্যান্য যে উপাদান রয়েছে এই উপাদানগুলোর মধ্যে সর্বোচ্চ ধনাত্মক যে মানটা থাকবে, ওই মানের যে কলামটা থাকবে ওই কলামকেই বলা হয় পিভট কলাম। তাহলে এখানে পিভট কলাম কোনটা? সংজ্ঞার সাথে মিল করে নিই। প্রথম সারির প্রথম উপাদান বাদ দিই, অন্যান্য উপাদানগুলোর মধ্যে সর্বোচ্চ ধনাত্মক হলো 6। এই 6-এর যে কলামটা এটাকেই বলা হয় পিভট কলাম। তাহলে আমি পেয়ে গেলাম পিভট কলাম হচ্ছে x2 এর যে কলামটা এটা হলো পিভট কলাম। তাহলে আমি পেয়ে গেলাম পিভট কলাম হচ্ছে এই ম্যাট্রিক্সের থার্ড কলামটাই হচ্ছে পিভট কলাম। এরপরে আমাকে খুঁজে বের করতে হবে পিভট এলিমেন্ট। পিভট এলিমেন্ট কিভাবে বের করতে হয় একটু খেয়াল করো। আমরা জেনে গেছি এটা হলো পিভট কলাম। পিভট এলিমেন্ট বের করার নিয়ম হলো, আমি যে পিভট কলাম পেলাম এই পিভট কলামের প্রথম উপাদান বাদ দিয়ে
অন্যান্য যে উপাদান পাওয়া যাচ্ছে এই উপাদানগুলো দিয়ে সংশ্লিষ্ট সারির এদের সংশ্লিষ্ট সারির যে স্থির মান রয়েছে এই স্থির মানকে ভাগ করতে হবে। আবার শোনো, পিভট কলামের প্রথম উপাদান ব্যতীত অন্যান্য যে উপাদান থাকবে এই উপাদান দিয়ে তাদের সংশ্লিষ্ট সারির স্থির মানগুলোকে ভাগ করতে হবে। স্থির মানগুলোকে ভাগ করার পরে এটাকে পরম মান বের করতে হবে। পরম মান বের করার পরে এদের যে সর্বনিম্ন মান হবে, পরম মানের যেটা সর্বনিম্ন মান বের হবে ওটার যে মান থাকবে ওটাকেই বলা হয় পিভট এলিমেন্ট। তাহলে আমরা এখন পিভট এলিমেন্ট বের করব। পিভট এলিমেন্ট বের করার জন্য প্রথমটা বাদ দিয়ে অন্যান্য যে উপাদান আছে -2 এবং -1, তাহলে সংশ্লিষ্ট যে কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 5 -2 দিয়ে ভাগ করি। তাহলে -2 দিয়ে ভাগ করি। তাহলে -2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত পাবো? এখানেও আমি পাবো 2.5। তো এটাকে পরম মান করে দিব। পরম মান যখনই করে দিব তখনই আমার এটা ঋণাত্মক থাকবে না, তখন ধনাত্মক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটাকে যদি পিভট কার্যক্রম চালাই তাহলে কি হবে? স্থির মান 2কে -1 দিয়ে ভাগ করলে এর পরম মান যদি করি তাহলে বের হবে 2 যখনই বের হয়েছে, এখন আমি কি বললাম যে এই যে অন্যান্য যে উপাদান এই উপাদান দিয়ে সংশ্লিষ্ট সারির কনস্ট্যান্ট ভ্যালুকে ভাগ করে পরম মান বের করতে হবে। পরম মান বের করে যে মান পাওয়া যাবে এই মানের যে সবথেকে ক্ষুদ্র যে মানটা পাওয়া যাবে, সবথেকে ছোট যে মানটা পাওয়া যাবে ওই মানের যে ভিত্তি ওটাই হচ্ছে পিভট এলিমেন্ট। তো সবথেকে ক্ষুদ্র যে মানটা পাওয়া গেল ছিল 2। এই 2 কিসের ভিত্তিতে পাওয়া গেল? এই যে -1-এর ভিত্তিতে। এই জন্য এটাকেই বলা হয় পিভট এলিমেন্ট। তাহলে মাইনাস এখানে পিভট এলিমেন্ট। তো প্রথম আমরা পেয়েছি পিভট কলাম, এবার পেয়ে গেলাম পিভট এলিমেন্ট। এই পিভট এলিমেন্ট যেখানে পেলাম এইটার সারিকেই বলা হয় পিভট সারি। তো এটাকে বলা হয় পিভট সারি, এটাকে বলা হয় পিভট কলাম, আর এই যে মানটা পেয়ে গেলাম এটাকে বলা হয় পিভট এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি পিভট কার্যক্রম চালালাম। পিভট কার্যক্রম চালিয়ে আমাকে বের করতে হবে পিভট কলাম, এরপরে পিভট উপাদান, এরপরে পিভট সারি। এরপরে আমাকে কি করতে হবে? উত্তর খুঁজে বের করতে হবে। উত্তর কিভাবে পাওয়া যায়? সমাধানটা কি? সমাধানটা হলো যে বক্স ম্যাট্রিক্সগুলো পাওয়া যায়, এই বক্স ম্যাট্রিক্সের প্রথম উপাদান ব্যতীত অন্যান্য সকল উপাদান যদি ঋণাত্মক হয়ে যায় তাহলেই বুঝতে হবে আমার অঙ্কর সমাধান হয়েছে। তো এখানে যে বক্স ম্যাট্রিক্স পেয়েছি এই বক্স ম্যাট্রিক্সের প্রথম উপাদান ব্যতীত অন্যান্য উপাদান ঋণাত্মক না, এই জন্য আমাকে কি করতে হবে? দ্বিতীয় বক্স ম্যাট্রিক্স সমাধান করতে হবে। এটা ছিল আমার প্রথম বক্স ম্যাট্রিক্স। লিখে নিতে পারো তোমরা হেডলাইন, প্রথম বক্স ম্যাট্রিক্স। তো এখন এখান থেকে আমি পেয়ে গেছি পিভট কলাম, পিভট সারি এবং পিভট এলিমেন্ট। এখন আমি দ্বিতীয় বক্স ম্যাট্রিক্স সমাধান করব। প্রথম বক্স ম্যাট্রিক্সে উত্তর না পাওয়ায় দ্বিতীয় বক্স ম্যাট্রিক্স আমি করব। তাহলে দ্বিতীয় বক্স ম্যাট্রিক্স লিখে নিতে পারো, বক্স ম্যাট্রিক্স। দ্বিতীয় বক্স ম্যাট্রিক্সে কাজ কি? প্রথমে আমি এটার মতোই বক্স করে নিব। এখানেও আমি আগেরটার মতোই বক্স তৈরি করে নিয়েছি। তো প্রথম যে কাজটা দ্বিতীয় বক্স ম্যাট্রিক্সে, প্রথম কাজ হলো আমি যে পিভট এলিমেন্ট পেয়েছি অর্থাৎ পিভট কলাম এবং পিভট সারির এই যে মান, হেড মানগুলোর অবস্থান চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে কি আছে? x2। এই x2 কলামের মান সারিতে নিয়ে আসবো, অর্থাৎ x2 হবে এখানে, এখানে, আর s2 নিয়ে চলে যাব এখানে। অর্থাৎ পিভট কলাম এবং সারির বেসিক যে চলক সেই চলকের স্থান পরিবর্তন করতে হবে, স্থান পরিবর্তন করতে হবে, আর অন্যান্য চলকের অবস্থান আগের জায়গায় থেকে যাবে। তাহলে এটা x1, এটা i, এটা পাই, আর এটা হচ্ছে s1। এবার আমি এই অঙ্কটার সমাধান করব। এখন সমাধান কিভাবে করতে হয় একটু খেয়াল করো। প্রথমে আমার যে পিভট এলিমেন্ট রয়েছে
এই পিভট এলিমেন্টের উল্টা মান বসাতে হবে। উল্টা মান বলতে এখানে যদি -10 থাকতো তাহলে 1/-10 করতে হতো। এখানে -1 আছে, 1/-1 করলে 1/-1 করলে অ্যান্সার কী আসে? -1ই হয়। এই জন্য এখানে -1ই বসবে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম -1। এরপরে কাজ কী করতে হবে? এই যে পিভট যে সারি পেয়েছি, এই পিভট সারির মানগুলোর চিহ্ন চেঞ্জ করতে হবে। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, চিহ্ন চেঞ্জ করে পিভট এলিমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি আছে? 2কে চেঞ্জ করলে কত হয়? -2। -2কে -1 দ্বারা ভাগ করি, তাহলে -2কে -1 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? -1 সে কেটে যায়, থাকলে কত? 2। তাহলে এখানে হবে 2। দ্বিতীয় যে মানটা রয়েছে পিভট সারির, এখানে -1 আছে, তাহলে এখানে মানটাকে চেঞ্জ করতে হবে, +1 হয়ে যাবে। আগে চিহ্ন চেঞ্জ করতে হবে, +1 হয়ে যাবে। এরপরে ভাগ করতে হবে পিভট এলিমেন্ট দিয়ে, ভাগ করলে কি হয়? -1 হয়। তাহলে এখানে হয়ে যাবে -1। তাহলে এইভাবে আমি সমাধান করব পিভট সারির। এরপরে আমি সমাধান করব পিভট কলামের। পিভট কলামের যে অন্য আরও দুটি মান আছে, এই দুটি মানকে সরাসরি এই পিভট এলিমেন্ট দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6কে -1 দ্বারা যদি ভাগ করি, 6কে -1 দ্বারা ভাগ করলে -6, -2কে -1 দ্বারা ভাগ করলে শুধু 2 হয়ে যায়। তাহলে দেখো এখানে আমি পিভট কলামের মান পেয়েছি, পিভট সারির মান এখানে আবার নতুন করে আমি বসাতে পেরেছি। কিসের মাধ্যমে? দ্বিতীয় বক্স ম্যাট্রিক্সের সমাধানের মাধ্যমে। এখন বাকি আছে কিসের মান? একটি খেয়াল করো, বাকি আছে, আমি যদি ম্যাট্রিক্স আকারে সাজাই তাহলে এই মানটাকে বলা হয় A11, এই মানটাকে বলা হয় A12, এই মানটাকে বলা হয় A13, এই মানটাকে বলা হয় A21, এই মানটাকে বলা হয় A22, এই মানটাকে বলা হয় A23। তোমরা জানো যে ম্যাট্রিক্সের এগুলোই হচ্ছে তার স্থানাঙ্ক, মানে এই স্থানাঙ্কর অবস্থানে তার মানটা বসবে। তাহলে আমি এই মানগুলো, এই 4টা মান আমি এখনও পাইনি। তাহলে এই 4টা মান কিভাবে সমাধান করা যায় বা কিভাবে এই 4টি মান বসাতে হয়, এবার আমরা সেটা দেখব। এখন আমি এই নতুন উপাদানগুলো বের করব। নতুন উপাদান হচ্ছে কিভাবে বের করে একটু খেয়াল করো। A11 এর নতুন উপাদান কিভাবে বের করে একটু খেয়াল করো। A11 এর নতুন উপাদান বের করতে হলে এই প্রথম বক্স ম্যাট্রিক্সের এই ঘরের মান কি ছিল সেটা দেখতে হবে। এই ঘরের মান ছিল 0, খেয়াল করো এখানে বসাবো হলো 0। এরপরে সূত্রের একটি মাইনাস রয়েছে, সূত্রের মাইনাস দিয়ে এখানে নিচে হবে পিভট যে এলিমেন্ট, সেই এলিমেন্টের মান বসাতে হবে, -1 পিভট এলিমেন্টের মান। এরপরে আমি যে ঘরের প্রতিস্থাপন করব, নতুন যে মান বসাবো, এই ঘরটাই হলো এই ঘরের নতুন মান বসবে। এই ঘর থেকে আমাকে কৌণিক পিভট সারি এবং পিভট এলিমেন্টের মান দেখতে হবে। এইটার কৌণিক পিভট কলাম কোনটা? এখান থেকে পিভট কলাম এখানে, তাহলে পিভট কলামের মান কত? 6। তাহলে পিভট কলামের মান 6, সেই 6 সূত্রের ইনটু এর কৌণিক যাব। তাহলে এখান থেকে আমি পিভট সারির মান কোনটা পাবো? পিভট সারির মান 2 ইনটু হচ্ছে 2। তাহলে দেখো আমি আবার বলি, এই মানটি প্রতিস্থাপন করার জন্য পুরাতন যে মানটা আছে এই ঘরে, সেই মানটা বসবে এবং এই মান থেকে পিভট কলামের সরাসরি যে মানটা এবং পিভট সারি সরাসরি যে মানটা, এই দুইটা গুণ করতে হয়, গুণ করে পিভট এলিমেন্ট দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি এই নতুন মানটি প্রতিস্থাপন করতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি মান বসাই কত হবে? এই মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, 0 আমি উঠিয়ে দিলাম, -1 প্লাস। তাহলে এখানে 6 and 2 মাল্টিপ্লাই করলে হয়ে গেল 12। তাহলে আমি এখানে বসাতে পারি কত? এখানে মান বসাতে পারি 12। এরপরে আমি যদি A12 এর নতুন উপাদান বের করি, A12 এর নতুন উপাদান বের করব, তো সেই ক্ষেত্রে আমাকে এই মানের ঘরে কত আছে কত? 3। তাহলে এই মানের ঘরে আছে 3,
সেই 3 মানটা বসাবো, মাইনাস এর কৌণিক দূরত্বের এই মানের কৌণিক দূরত্বে কি পিভট কলামে কি আছে, পিভট সারিতে কি আছে এটা দেখব। পিভট কলামে আছে 6, তাহলে এখানে বসিয়ে দেবো উপরে 6 ইন্টু পিভট সারিতে, এটার থেকে এখানে চলে আসি পিভট সারি, তাহলে পিভট সারিতে কত আছে -1, তাহলে ইন্টু হচ্ছে -1, আর নিচে কি হবে পিভট এলিমেন্ট হবে -1। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করে নিই, এখানে -1 কী হয়ে যায় প্লাস হয়ে যায়, তাই না? এখানে আর 3 বসাই, -1 প্লাস, কিন্তু এখানে যদি আবার গুণ করি -6, তাহলে -6 এখানে -1 প্লাস, এই প্লাসকে আবার -6 দিয়ে যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে প্লাস আর মাইনাস আবার হয়ে যায় মাইনাস, তাহলে কত হয় -6 হয়ে যায়, তাহলে কত হবে -3, তাহলে মান হচ্ছে -3। তাহলে এখানের অবস্থান কি হবে, এখানে এর পরিবর্তে আমি লিখব -3। তাহলে এটা আমি A12 এর নতুন উপাদান পেয়ে গেলাম। এবার A21 অর্থাৎ এই ঘরের নতুন উপাদান বের করব। তো এই ঘরের নতুন উপাদানটা আমি এখন লিখে নিব, এই ঘরের নতুন উপাদান। তাহলে ঘরটা কি A21, তাহলে A21 এর নতুন উপাদান আমি বের করব। A21 এর নতুন উপাদান এই ঘর বরাবর কি আছে, কত আছে 5, 5 এর মান বসাবো, সূত্রের মাইনাস, নিচেই হবে পিভট এলিমেন্ট। এর সরাসরি পিভট কলামে মান কত আছে দেখব -2, আর এর নিচেই পিভট সারির মান আছে কত 2, তাহলে ইন্টু 2। তাহলে এখানে আমি কার্যক্রম চালাই, এটা তো -1 কেটে গেলে বা এই -1 কত হয়ে যাচ্ছে প্লাস, প্লাস আর এখানে -4, তাহলে -4 আর এখানে হচ্ছে প্লাস, তাহলে 5 এখানে প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস কত হচ্ছে 4, কত হচ্ছে 1, এখানে মান হবে হচ্ছে 1। এরপরে A22 এই ঘরের নতুন উপাদান আমি বের করব। এই ঘরের নতুন উপাদান বের করব 22 এর নতুন উপাদান। এর নতুন উপাদান বের করতে হলে এই ঘরে কত আছে, মান কত আছে সেটা আমাকে দেখতে হবে। এই ঘরের মান আছে -4, তাহলে -4 সূত্রের মাইনাস এলিমেন্ট -1, পিভট এলিমেন্ট -1, এরপরে এই কৌণিক দূরত্বে আমি কি দেখব, পিভট সারিতে কি আছে, পিভট কলামে কি আছে, পিভট কলামে আছে -2, তাহলে -2 ইন্টু পিভট কলামে আছে কত পিভট কলামে আছে -2 আর পিভট সারিতে আছে -1, পিভট সারিতে আছে -1। এখন আমি এটাকে সমাধান করব। প্রথমে কি আছে -4, এখানে -1 হচ্ছে প্লাস, -1 হচ্ছে প্লাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে -2, তাহলে এখানে যে মানটা আমি পেয়ে যাচ্ছি সেটা হলো -2। তাহলে কিভাবে দ্বিতীয় বক্স ম্যাট্রিক্স সমাধান করতে হয় সেটা তোমরা দেখলে। আমার কাম্যমান পেয়েছে কিনা এটা চেক করে দেখব। কাম্যমান কিভাবে পাওয়া যায় আমি আগেই বলেছি, কাম্যমান পেতে হলে এই বক্স ম্যাট্রিক্সের প্রথম উপাদান ব্যতীত অন্যান্য উপাদানগুলো ঋণাত্মক কিনা দেখতে হবে। প্রথম উপাদান ব্যতীত অন্যান্য উপাদানগুলো এখানে ঋণাত্মক, তো অন্যান্য উপাদানগুলো যখনই ঋণাত্মক হয় তখনই আমি এখানে সমাধান পেয়েছি, ধরে নিতে হবে এখানে আমার সমাধান পেয়েছি। যদি এখানে যে কোনো একটি মান ঋণাত্মক হতো এবং অন্য একটি মান যদি ধনাত্মক থাকতো তাহলে আবার আমাকে কি করতে হতো, পিভট কার্যক্রম পরিচালনা করতে হতো আগের মতো করে। তো এখানে আমি উত্তর পেয়ে গেছি, কারণ আমার প্রথম উপাদান ব্যতীত অন্যান্য উপাদান ঋণাত্মক, এই জন্য দ্বিতীয় বক্সে আমি সমাধান পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় বক্সে আমি সমাধান পেয়ে গেছি। এখন আমার কাম্য মান কত হবে, এখানে আমার কাম্য মান পায়ের মান কত পেয়েছি, কাম্যমান পায়ের মান পেয়েছি 12, কাম্যমান পায়ের মান পেলাম 12 এবং S1 এর মান পেয়েছি 1 এবং x2 এর মান পেয়েছি 2, x2 এর মান 2 আর x1 এবং S2 এর মান হলো 0।
x1 এবং s2 এর মান 0। মনে রাখবে এই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো এগুলো এই যে সারির মান হবে, অর্থাৎ এখানে পায়ের মান 12, s1 এর মান 1, x2 এর মান 2, আর x1 s2 এর কোনো মান নেই, এখানে এই মান দুইটা হলো 0। তাহলে এখানে x1 s2 এর মান হচ্ছে 0 এবং অন্যান্য সকল মান পেয়ে গেছি। এই মানের ভিত্তিতে কাম্য মান হচ্ছে 12। আমি যদি এখানে এই যে এখানে মান বসিয়েও দিই তাহলে দেখি কত মান আসে, একটু পরীক্ষা করে দেখি। s1 এর মান কত, x1 এর মান এখানে এখানে 0 প্লাস 6 ইন্টু x2 এর মান কত 2। তাহলে দেখো তো কত হয়, এখানে 0 12, তাহলে পেয়ে গেলাম কত 12। তাহলে পায়ের মান যে 12 সেটা আমি চেক করে তোমাদেরকে দেখালাম। তাহলে এটা হলো সিমপ্লেক্স পদ্ধতিতে একমাত্রিক কার্যক্রমের অঙ্ক সমাধান করার নিয়ম। যদি তোমার দ্বিতীয় বক্স ম্যাট্রিক্সে না মিলে তাহলে তোমার তৃতীয় বক্স ম্যাট্রিক্স আবার এভাবেই সমাধান করতে হবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।